আমি ইমন, বেশ হাসিখুশি একটা ছেলে। থাকি চট্টগ্রামে। আমি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি, যার জন্য আমি কেমিস্ট্রি নিয়ে অনার্স করার জন্য সেখানকার একটা ভালো সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি। আসলে আমি যেখানে থাকি সেখানে সবাইকে হাসতে হয়, কারণ আমি মানুষটাই যে এমন। যাই হোক, আমি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা রিক্সা ডাকলাম। যখনই আমি উঠতে যাব, ঠিক তখনই একটি মেয়ে দৌড়ে এসে রিকশায় উঠে বলে, এই মামা, ভার্সিটি যান। আমার খুব দেরি হয়ে যাচ্ছে। এটা কি হলো? রিকশা ডাকলাম আমি, আর সুবিধা নিচ্ছে কিনা একটা মেয়ে। এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার আবার কি সমস্যা হবে? এটা কোন ধরনের ভদ্রতা বলেন তো? এত পেঁচাচ্ছেন কেন? কি বলবেন তাড়াতাড়ি বলেন। এই রিকশার মামাকে আমি প্রথমে ডেকেছি, আপনি উঠে বসলেন কেন? দেখুন, আগে ডেকেছেন ভালো কথা, কিন্তু উঠে তো বসেননি। আমি আগে উঠে বসেছি, তাই আমি যাব এই রিকশায়। আরে শালা, এ তো গায়ে পড়ে ঝগড়া করছে। এই মেয়ে, নামেন এখান থেকে বলছি। আপনার সাহস তো কম না? আমার গায়ে হাত দিয়ে টেনে নামাচ্ছেন কেন? হ্যাঁ, মামা, এইখান থেকে ভার্সিটি যেতে লাগে 10 টাকা। আমি আপনাকে 20 টাকা দিব, তাই এই পেতনি মেয়েটাকে আপনার রিক্সায় তুলবেন না। আপনি কি? হ্যাঁ, ইঁদুর কোথাকার! মামা, আমি আপনাকে 30 টাকা দেব, আপনি আমায় নিয়ে যান। আমি 40 দিব। আমি 60 টাকা দেব। আমি 80 দিব। আমি 100 দিব। আমি ভাবলাম 10 টাকার ভাড়া 100 টাকা উঠে গিয়েছে, আর বাড়ানো যাবে না। আর যদি বাড়াই, তাহলে আবার পায়ে হেঁটে বাসায় ফিরতে হবে। না, থাক বাবা, মেয়েটাকে এক প্রকার ফাঁসিয়ে দিয়েছি। 10 টাকার ভাড়া 100 টাকায় দেওয়াচ্ছি, কি মজা। মনে মনে বললাম, এই জন্যেই বলে মেয়েদের মাথার ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন কোনোটাই ঠিকমতো পরিষ্কার থাকতে দেখা যায় না। আমি বলে দিলাম, ঠিক আছে ঠিক আছে, আপনিই যান। এই তো বুঝছেন মামা, যান। মেয়েটা রিকশায় করে চলে যাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে একটা সন্দেহজনক হাসি দিলাম। কি হলো এটা? ছেলেটা এভাবে হাসলো কেন? ইস রে, ছেলেটার সাথে তর্ক করতে গিয়ে ভুলে গিয়েছি যে 10 টাকার ভাড়া 100 টাকায় উঠেছে। ধ্যাৎ তেরিকা। এইবার বুঝো মজা, হি হি হি। তারপর আমি একটা অটোতে করে ভার্সিটিতে গেলাম। যেহেতু এটা ভার্সিটিতে প্রথম ক্লাস, তাই ক্লাসরুমটা খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। আসলে দেরিটা হয়েছে ওই পেতনি মেয়েটার সাথে তর্ক করতে গিয়ে। আমি স্যারের অনুমতি নিয়ে ক্লাসরুমে ঢুকে গেলাম। এই ছেলেটা এখানে কেন? তার মানে এই ছেলেটা আমার সাথেই পড়ে। যাক, যা হয় ভালোই হয়। ছেলেটাকে একটু শিক্ষা দিতে পারবো। ওই ইন্দুর মার্কা ছেলেটার জন্য আমার আজ 90 টাকা গচ্ছা গিয়েছে। পরে দেখে নেব। নতুন নতুন ক্লাসে ঢুকলাম, তাই একটু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখতে লাগলাম। এ কি? আমি কি দেখছি? এটা তো সেই মেয়েটা, আর যার সাথে আমার রিক্সার ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল। তার মানে মেয়েটা আমার ডিপার্টমেন্টেই পড়ে। ওকে, পেতনিটাকে ভালো করেই ট্যাগ দেওয়া যাবে। তারপরে আমাদের পরিচয় পর্ব শেষ হলে জানতে পারলাম মেয়েটার নাম কোহিনূর। অবশ্য এটা মানতে হবে যে নামটার মতো মেয়েটাও দেখতে খুব সুন্দর, কিন্তু মেজাজটা আমার কাছে খিটখিটে মনে হয়েছে, তাই কোহিনূরকে পেতনি বলি। তার মানে ইঁদুর ছেলেটার নাম ইমন। নামটা সুন্দর হলেও কাজগুলো একেবারে ইঁদুরের মতোই। এইভাবে আমার ভার্সিটির প্রথম দিনটি কেটে গেল। ভার্সিটির প্রথম দিনটি এতটাও খারাপ লাগেনি আমার। যাই হোক, একটা ঘুম দেই, আবার সকালে ভার্সিটিতে যেতে হবে। সকাল হলো, তাই আমি নাস্তা করে ভার্সিটিতে গেলাম। ক্লাস শুরু হয়ে গেল, স্যার আসলো। আমি আমার মতো স্যারের লেকচার শুনছি। ওদিকে কোহিনূর কি ভাবছে কে জানে। আমাকে পেতনি বলা, তাই না? দেখাচ্ছি মজা। আমি ইমনকে হাতের ইশারায় তার দৃষ্টি আকর্ষণ করে একটা চোখ টিপ মারলাম। আরে, কোহিনূর আমাকে চোখ টিপ মারছে কেন? ব্যাপারটা বুঝতে হবে। আমি এর ডোজটা বাড়িয়ে একটা ফ্লাইং কিস দিলাম। এ কি? এ তো ফ্লাইং কিস দিচ্ছে। আমি ওর দিকে হা হয়ে তাকিয়ে থাকায় স্যার আমাকে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকা শাস্তি দিল। কি লজ্জা, কি লজ্জা। যেতে যেতে দেখলাম কোহিনূর আমার দিকে তাকিয়ে একটু দুষ্টু ভেংচি কাটলো। নে না, আমার সাথে পাঙ্গা। দেখেছো তো আমার সাথে পাঙ্গা নিলে কি হয়? যাও, কান ধরো।
এর উচিত জবাব দিতেই হবে। দেখ, ভালো লাগে না। ইস, কি মশা এখানে! সুযোগ পাই দেখিয়ে দিব আমি কি জিনিস। টিফিন আওয়ার পড়ে গিয়েছে, তাই টিফিন করছি। তখন দেখলাম ইমন আমার দিকে আসছে। এই মেয়ে, তুমি আমার সাথে এমনটা করেছো কেন? আমি আবার কি করলাম? কেন? ক্লাসরুমে আমাকে চোখ মারলে, আবার ফ্লাইং কিসও বা কেন দিলে? এখন বলো, কেন এটা করেছো? কোথায়? আমি তো কিছু করিনি। এই যে পেতনি, একদমই মিথ্যা বলবা না। এই যে নেন্টি ইঁদুর, আমাকে একদমই পেতনি বলবে না। আমি তোমাকে চোখ মারিনি, আবার ফ্লাইং কিসও দেইনি। আর তোমার মতো ইঁদুর মুখকে আমি আমার কোটি টাকার দামি ফ্লাইং কিস কেনই বা দিব? হ্যাঁ, আজ তোমার জন্য ছোট ভাইদের সামনে আমাকে কান ধরে দাঁড়াতে হয়েছে। ঠিক আছে, আমি কাল চাল পরা এনে তোমায় খাওয়াবো। যদি তুমি ওখানেও আজকে আমায় যা বললে তা আবার বলতে পারো, তাহলে দেখবে তোমার গলা দিয়ে রক্ত বের হবে আর তুমি মারা যাবা। এসব কুসংস্কার আমি মানি না। আচ্ছা ঠিক আছে, এনো চাল পড়া, খেয়ে দেখবো। আর হ্যাঁ, এতে একটু মশলা দিয়ে এনো, তাহলে খেতে আমার ভালোই লাগবে। আবার ফাজলাম করা হচ্ছে। এখন আমার সামনে থেকে যাও। সামনে থেকে যাও মানে? আমি এখানে টিফিন করতে এসেছি। এখন বলো না যে এই ক্যান্টিনটাও তোমার বাবার। আমি মনে মনে বললাম, নেন্টি ইঁদুর কোথাকার। পেতনি কোথাকার। এইভাবে আমাদের ক্লাস কেটে গেল। বাসায় গেলাম, খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়লাম। সকালে ভাবলাম চাল ভাজা করে নিয়ে যাই, কোহিনূরকে একটু ভয় দেখানো যাবে। সো ভার্সিটিতে গেলাম। আমরা সবাই মাঠে আছি। আমি কোহিনূরকে বললাম, এই কোহিনূর শুনছো? কি হয়েছে? এই নাও চাল পোড়া খাও। কেন? এটা খেয়ে মিথ্যা কথা বললে গলা দিয়ে সাথে সাথেই রক্ত বের হওয়া শুরু করবে। এই নাও খাও, আর প্রমাণ করো যে তুমি সত্যি কথা বলেছো। আমি মনে মনে বললাম, ছেলেটা দেখা যাচ্ছে সত্যি চাল পড়া এনেছে, খাবো এটা। যদিও আমি বিশ্বাস করি না এসব, কিন্তু ভয় লাগছে। আসলে এখনো বিয়ে করিনি, তো তাই তাড়াতাড়ি মরে গেলে চলবে? আমি বললাম, ক্লাস শুরু হবে, আমি গেলাম। কি হলো, পালিয়ে যাচ্ছ নাকি? হা হা হা। আমিও ক্লাসে চলে গেলাম। ভার্সিটি ছুটির পর দেখলাম যে কোহিনূরের স্কুটি। ভাবলাম হ্যাঁ দেই না, টায়ারটা পাঞ্চার করে, এতে যদি পেতনিটার উচিত শিক্ষা হয়। আমি টায়ারটা পাঞ্চার করে দিয়ে মনের সুখে গান গাইছি। আমার স্কুটিটার আবার কি হলো দেখি তো। এ কি, টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে? মনে হয় এই নেন্টি ইঁদুরটার কাজ। আমি ইমনের কাছে গিয়ে বললাম, এই ছেলে, আমার টায়ারের এ কি অবস্থা করেছো তুমি, হ্যাঁ? সেটা যে করেছি তার কোনো প্রমাণ আছে? দেখে নিব তোমায়। যাও যাও, আমি দেখতে যথেষ্ট স্মার্ট, আমি জানি সেটা। মনটা চাইছে যে লাথি মেরে গিয়ার বক্স ফাটিয়ে দেই। যাই দেখি কোনো রিক্সা পাই কিনা। আমার সাথে লাগানা, দিয়েছি উচিত শিক্ষা। আহারে, মায়া হচ্ছে মেয়েটার জন্য। আমি বাড়ি চলে গেলাম আর ভাবলাম মেয়েটার সাথে আমি বেশ বাড়াবাড়ি করে ফেলেছি। কাল থেকে আর পিছু লাগা ছেড়ে দিব। আর আর সরি বলবো ভাবছি। সো ভার্সিটিতে পরের দিন গেলাম। ক্লাস শুরু হতে 30 মিনিট দেরি হবে। হঠাৎ আমার এক ফ্রেন্ড, নাম রিপন, এসে বলে যে, এই এমন শোন, হ্যাঁ বল, কি বলবি? কোহিনূর তোকে ভার্সিটির পাশে একটা পরিত্যক্ত ক্লাসরুমে আছে, তোকে ওখানে যেতে বলেছে। আমি ভাবলাম হয়তো কিছু একটা বলবে। আমি এত না ভেবে চলে গেলাম। ওই পরিত্যক্ত রুমটায় ঢুকে গেলাম। দেখলাম খুব ময়লা আবর্জনা। আমার আবার এইসব ধুলাবালিতে অ্যালার্জি আছে। আমি বুঝলাম যে পেছন থেকে কেউ রুমটার দরজা বন্ধ করে দিয়েছে। আমি বললাম, কে এখানে? যেই থাকো দরজাটা খুলো প্লিজ। আমার স্কুটির টায়ার পাঞ্চার না? দিলাম দরজা বন্ধ করে। এখন দেখি কিভাবে এখান থেকে ছাড়া পাও। আমি তো মহা খুশি, নেন্টি ইঁদুরটাকে দিয়েছি উচিত শিক্ষা। আমি ভার্সিটির বসার ছাউনির মধ্যে আরাম করে একটা গান গাইছি। তখন রিপন এসে আমায় বলে, কোহিনূর, তুই কি ইমনকে দেখছিস? না, কেন? ইমনকে না তুমি ভার্সিটির ওই পরিত্যক্ত রুমটায় দেখেছো? হ্যাঁ। আসলে ইমন মাস্ক পরে যেতে ভুলে গিয়েছে। এতে মাস্ক পরার কি আছে? আসলে রিপনের ধুলাবালিতে অ্যালার্জি আছে। ধুলাবালির সংস্পর্শে এলে ইমনের দম বন্ধ হয়ে আসে আর ও সেন্সলেস হয়ে যায়।
এটা তুমি কি বলছো? আমি ইমনকে 20 মিনিট হলো ওই রুমে আটকে রেখে এলাম। কি? আসলে আমি তাকে শাস্তি দেওয়ার জন্যই তাকে আটকে রেখে এসেছি। কাজটা তুমি মোটেও ঠিক করোনি। আমি যাই, আগে ইমনকে উদ্ধার করি। দাঁড়াও, আমিও যাব। আমি গিয়ে দেখি ইমন অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রিপন চলো, ইমনকে হাসপাতাল নিয়ে যাই। হ্যাঁ চলো। আমার খুবই গিল্টি ফিল হচ্ছে। ডাক্তার ইমনকে চিকিৎসা কক্ষে নিয়ে যায়। কোহিনুর, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। সব আমার জন্য হয়েছে। আমি যদি ইমনকে ওই রুমে আটকে না দিতাম তাহলে হয়তো এই দিনটাই দেখতে হতো না। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রিপন, এখানে কোনো নামাজ কক্ষ আছে? এইদিকে গিয়ে ডানে একটা রুম আছে, সেখানে নামাজের ব্যবস্থা রয়েছে। আমি ইমনের সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই। হে আল্লাহ, তুমি ইমনকে সুস্থ করে দাও। ওর যত কষ্ট সব আমায় দাও, তবু ইমনকে সুস্থ করে দাও। কোহিনুর, কোহিনুর, কি হয়েছে? ইমনের কোনো খবর পেলে? ডাক্তার বলেছে ইমন এখন আউট অফ ডেঞ্জার। আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। জানো, আমি ইমনের মাকে বলেছি যে ইমন আমার বাসায় কয়েকদিন থাকবে। যদিও এটা আমি মিথ্যা বলেছি, কারণ আমি চাই না তার মা দুশ্চিন্তা করুক। আচ্ছা কোহিনুর, তুমি এখন বাসায় যাও, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি ইমনের পাশে আছি। না, আমি থাকবো ইমনের পাশে। তুমি বরং বাসায় চলে যাও। ঠিক আছে, আর এই নাও, খাবার খেয়ে নিও। হুম। রিপন চলে গেল। আমি ইমনের বেডে বসে আছি। দেখতে দেখতে আমি ইমনের বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। ভোরে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজটা পড়ে আমি রিপনকে ফোন করে এনে ইমনের পাশে রেখে ওষুধ কিনতে গেলাম। দোস্ত তুই? এখন কেমন লাগছে? ভালো, আর সব কিছু হয়েছে ওই কোহিনুরের জন্য। আমি তাকে কখনো ক্ষমা করব না। আমি ওষুধ কিনে ইমনের কাছে যেতেই ইমন আমাকে বলছে, এই তুমি আমার সামনে থেকে যাও। আই এম সরি ইমন, প্লিজ আমাকে মাফ করে দাও। যাবে নাকি? আমি চলে যাব। না না, তোমার শরীর খারাপ, তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও কোহিনুর, ওকে আটকালি কেন? তুই কি জানিস তোর সুস্থ হয় কার অবদান? কে আবার তুই? আরে আমি তো এইমাত্র এসেছি। এই রিপন, ওর সাথে এখন কথা বলার দরকার নেই। আগে আর একটু সুস্থ হয়ে নিক, তারপর কথা হবে। কোহিনুর তুমি থামো, আমাকে বলতে দাও। আর তোকে বলছি ইমন, হ্যাঁ মানছি কোহিনুর একটা ভুল করেছি, কিন্তু সেই জন্য সে যথার্থ অনুতপ্ত। জানিস, তোর জন্য কোহিনুর নামাজে আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করেছিল। শুধু তাই না, শুধু তাই না, তোর বেডে সারাটা রাত তোর পাশে ছিল। অনেক কথা শুনিয়েছ রিপন, এখন আমি যাই। আমি যেতে লাগলাম, তখনই ইমন আমার পিছু ডেকে বলে, দাঁড়াও, আমি দুঃখিত। তুমি কেন দুঃখিত বলছো? এই সব কিছু তো আমার জন্য হলো। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন বাদ দাও। আর হ্যাঁ, তুমি কি আমার বন্ধু হবে? কেন হব না বলো তো? অবশ্যই হব। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ওকে। এরপর আমরা ভালো বন্ধু হয়ে যাই। আমি আর রিমন এখন একই বেঞ্চে বসে ক্লাস করি, একসাথে টিফিন করি, মাঝে মাঝে বাইরে ঘুরতে যাই, আর ফোনে কথা বলি। আমার আজকাল কোহিনূরকে নিয়ে বেশ অন্যরকম ফিল হচ্ছে। তার সব কিছু আমার ভালো লাগে। সে আমার অনেক খেয়াল রাখে। রাত জাগলে ধমক মেরে শুতে বলে। ঘুম না আসলে ফোনে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মাঝে মাঝে খাইয়ে দেয়। আসলে আমি এরকম একজনকেই খুঁজছিলাম, যে আমার জীবনটাকে গুছিয়ে দিবে। আমি তো কোহিনূরকে ভালোবেসে ফেলেছি, তাই আর দেরি করতে চাই না। একটা গোলাপ নিয়ে ভার্সিটিতে চলে গেলাম। বেশ রোমান্টিক মুড নিয়ে ভার্সিটিতে গেলাম। একটা কঠিন দৃশ্য দেখে আমার চোখ আটকে গেল। দেখলাম কোহিনূর আর একটি ছেলে বেশ হাত ধরাধরি করে হেসে হেসে কথা বলছে। মনে হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমার চোখের কোণায় পানি। আমার হাতের গোলাপটা পড়ে গেল, আর আমি ক্লাসরুমে চলে যেতে লাগলাম। এই ইমন, কি হলো? কোথায় যাচ্ছ? আমি দেখলাম ইমন আমার কাছে আসতে চেয়েও আসেনি। আমিও তার পেছনে পেছনে আসতে লাগলাম। আমি ইমনের কাছে গিয়ে বললাম, এই ইমন, ওইভাবে কেন চলে এলে? না, এমনি। তোমার চোখে জল কেন? এমনি চোখে মনে হয় কিছু একটা পড়েছে।
আমাকে সত্যি করে বলো কি হয়েছে? ওই ছেলেটাকে, কোন ছেলেটা? যে তোমার হাত ধরেছিল। আমি সব বুঝে গিয়েছি, একটু মজা করে বললাম ও আমার বয়ফ্রেন্ড। কি? আমাকে আগে বলনি কেন? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। দেখলাম ইমনের চোখ দিয়ে পানি চলে এসেছে। তাহলে আমার কাছে কেন এসেছো? যাও, তোমার হবু জামাইয়ের কাছে যাও। তোমার কি হয়েছে বলো তো? না, আমার আবার কি হবে? আমি ঠিক আছি। আমার বিয়েতে আসবে কিন্তু। আসবো না। আমাকে কেউ বোঝে না। আমি মরে গেলে কার কি এসে যায়? এই কথা শেষ করতেই কোহিনূর আমাকে একটা থাপ্পড় মেরে বলে যে, তুই মরলে কার কি এসে যায় রে? তুই মরে গেলে আমার কিছুই হবে না। আমি জানি না আমি কি করছি। আমি ধারালো কিছু একটা নিয়ে আমার হাতে যখনই ফেঁসে দিতে যাব, ঠিক তখনই কোহিনূর আমাকে জড়িয়ে ধরে বলে, এখনো বলতে পারছো না যে তুমি আমাকে ভালোবাসো? ছাড়ো আমায়। তুমি তোমার হবু জামাইয়ের কাছে যাও। আমি তো আমার জামাইয়ের কাছেই আছি। আর ওই ছেলেটা আমার কাজিন, ইউএসএ থেকে এসেছে। আসলে আমার মা থাকেন ইউএসএ, বাবা নেই, তাই তাকে দিয়ে মায়ের খবরটা নিই। আর হ্যাঁ, এখন আমাকে প্রপোজ করো। এই নাও তোমার ফেলে আসা গোলাপ ফুল। আমি ভাবছি মেয়েরা প্রপোজ পেলে কতই না খুশি হয়। প্রপোজ পাওয়ার জন্য নিজে ফুল এনে দিচ্ছে। আমি হাঁটু গেড়ে বললাম, হবে কি আমার তাহিনুরের রাম্মু? এই তাহিনুরটা আবার কে? আমাদের ভবিষ্যৎ মেয়ে। একটা কিস দাও না। এটা ক্লাসরুম, আর একটু পরে সবাই চলে আসবে তো। থাক তাহলে। তুমি রাগ করো কেন? হ্যাঁ, চোখ বন্ধ করো। মুয়া। আমাদের রিলেশন এইভাবে চলতে থাকে। আমি বললাম, আমাদের বিয়ের ব্যাপারে তোমার মাকে জানাও। তো কোহিনূর পরের সপ্তাহে ইউএসএ চলে যাবে ঠিক করলো। আমি বললাম, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? বিয়ে তো এখানে হবে, তাই আমি মাকে নিয়ে আসতে যাচ্ছি। আমি পরের সপ্তাহে ফিরবো। মন খারাপ করো না প্লিজ। এইদিকে আসো, একটা পাপ্পি দেই। মুয়া, আমার সোনা বাবুটা। আমার বাবুটা অনুমতি দিলে যাই এবার। আমি কোহিনূরকে প্লেনে উঠিয়ে দিলাম। কোহিনূরকে ছাড়া থাকতে সত্যি খুব কষ্ট হচ্ছে। এইভাবে 7 দিন কেটে গেল, কিন্তু কোহিনূর ইউএসএ থেকে ফিরল না। আমি অনেক ফোন দিয়েছি, কিন্তু ফোন সুইচ অফ। এইভাবে চলে যায় 1 মাস, তবুও খবর নেই কোহিনূরের। আমার অবস্থা দিন দিন খারাপ হওয়ায় মা আমাকে বিয়ে করতে বলে। তারপর মা আমাকে তার কসম দেয় বিয়ে করার জন্য। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে এক প্রকার বাধ্য হই। যদিও মেয়েটার মুখ আমি দেখিনি, না দেখেই আমি রাজি হয়ে যাই, বাসর ঘরে যাই। আসলে যাকে ভালোবেসেছিলাম তার সাথে আমার ঘর করার ইচ্ছা ছিল। কি থেকে যে কি হয়ে গেল আমি বুঝিনি। যে মেয়েকে আমি বিয়ে করেছি সে মেয়েটার নাম তিশা। তিশা আমায় বলে, চলুন নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সুখের জন্য প্রার্থনা করি। আপনি পড়ুন, আমি পড়তে পারবো না। কেন? দেখুন, এই বিয়েটা আমি বাধ্য হয়ে অনিচ্ছায় করেছি। কেন বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়ে আর ফেরেনি। তাহলে আমাকে বিয়ে কেন করেছেন? আমার মা কসম দিয়েছে তাই। ভালো, তো আমি এখন কি করব? আপনাকে কিছুই করতে হবে না। আমি সোফায় গিয়ে শুয়ে পড়ছি, আপনি বিছানায় শুয়ে পড়েন। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম আর বুঝলাম তিশা কাঁদছে। আসলে আমার কিছুই করার নেই। আমি ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান দিল, বুঝলাম কেউ যেন আমায় ডাকছে। এই যে শুনছেন, কি হয়েছে, ডাকছেন কেন? আজান হয়ে গিয়েছে, যান নামাজ পড়তে যান। আপনি পড়ুন, আমি পড়বো না। উঠবেন না তাই না? দেখাচ্ছি। আমি তার মাথায় পানি ঢেলে দিলাম। এই কি করছেন কি? তাহলে মসজিদে যান। যাচ্ছি যাচ্ছি, পুরাই ভিজিয়ে দিল। আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে আর ঘুমালাম না। সকালের আলো ফুটে গিয়েছে। আজ কোহিনূরের কথা খুব মনে পড়ছে। তখনই তিশা আমায় বলে, চলুন খাবেন। টেবিলে আমি খাবার বেড়ে এসেছি, আর আপনার বন্ধু রিপনও এসেছে। আমি তাকে খাবার টেবিলে বসিয়ে রেখেছি। আপনি যান, আমি যাচ্ছি। আমি খাবার টেবিলে গেলাম। কিরে,
বিয়ে করে তো আমাকে ভুলেই গেছিস। আরে না, আচ্ছা, ভালো করেছেন তিশা। আপনি রিপনকে আরও রুটি দিন। না ভাবি, আর লাগবে না। আচ্ছা ভাবি, আপনারা হানিমুনে কবে যাচ্ছেন? আচ্ছা রিপন, তোর আমার অনেক কথা আছে, চল খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। ওকে, চলো তাহলে একটা কফি শপে যাই। আমি আর রিপন একটা কফি শপে বসে আছি। আমি রিপনকে বললাম যে আমি কোহিনূরকে খুঁজতে ইউএসএ যাব। তুই পাগল হয়ে গেছিস নাকি? ওখানে তুই কিভাবে কোথায় খুঁজবি? আমি বলি কি, যে যাবার সে তো চলে গিয়েছে, আর তার কথা ভাবিস না। তিশাকে নিয়ে সুখে থাক। আমি শুধু ওইখানে গিয়ে একটা কথা জিজ্ঞেস করবো যে কেন আমাকে স্বপ্ন দেখালে, তা আবার ভেঙেই বা কেন দিলে। আসলে আমি কোহিনূরকে ভুলতেও পারছি না। আজ আমি পুরুষের মদ খেয়ে ক্লাবে পড়ে আছি, তখন কে যে আমায় বলছে, এই এমন, এ কি অবস্থা করেছিস নিজে? আর ড্রিঙ্কস করেছিস কেন? চল, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আমি ইমনকে তার বাড়িতে নিয়ে গিয়ে দরজা নক করলাম। ভাবি বের হয়ে এলো। ওনার কি হয়েছে? না মানে, ইমন একটু ড্রিঙ্কস করে ফেলেছে। ঠিক আছে ভাবি, আমি ইমনকে রুমে দিয়ে আসছি। আমি রুমে দিয়ে চলে এলাম। আমি ইমনের জুতো খুলতে লাগলাম আর তার পোশাক পরিবর্তন করে দিলাম। যখনই আমি ইমনের গায়ে চাদর দিতে গেলাম, তখনই ইমন আমাকে তার বুকে জড়িয়ে নিয়ে বলে, এই আমাকে একটু ভালোবাসো না প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি জানি ইমন আমাকে জেনে বুঝে এইসব বলছে না। আমি এই প্রথম স্বামীর ছোঁয়া পেলাম, বেশ ভালো লাগছে। আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যে আমি নিজেকে ছাড়াতে পারছি না। আমি ইমনের বুকেই ঘুমিয়ে পড়ি। তখন আমার মনে হলো যেন বেহেশতের সুখ পাচ্ছি। সকাল হওয়ার পর এ কি, আমার গায়ে এই জামা কোথা থেকে এলো? আর আমার বুকে তিশা শুয়ে আছে কেন? এই তিশা, শুনছেন? আপনি আমার বুকে শুয়ে আছেন কেন? না মানে, আপনি কাল রাতে ড্রিঙ্ক করে এসেছেন, তাই আমাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। আপনার ঘুম যাতে নষ্ট না হয় সেই জন্য আমি আর আপনার বুক থেকে উঠিনি। জড়িয়ে ধরার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু আমার পোশাক চেঞ্জ করেছে কে? না মানে, রাতে আপনার জামা মদে ভেজা ছিল। বলুন যে পরিবর্তন কিভাবে হলো আমার পোশাক? তখন আপনার জামা থেকে মদের গন্ধ ছাড়ছিল। আগে আমার প্রশ্নের উত্তর দিন। জামা চেঞ্জ না করলে মা টের পেয়ে যেত, আর আপনি তো জামা চেঞ্জ করার কোনো অবস্থাতেই ছিলেন না, তাই আমাকেই বাধ্য হয়ে আপনার জামা প্যান্ট চেঞ্জ করতে হয়েছে। আপনি খাবার বারণ, আমি আসছি। আমি মনে মনে বললাম যে নিজের স্বামীর জামা প্যান্ট খুলেছি, এতে দোষের কি আছে? আমি জানি না তিশা আমাকে নিয়ে কিভাবে, কিন্তু মেয়েটা আমাকে অনেক যত্নআত্তি করে, তাই মেয়েটাকে বাইরে নিয়ে গেলে মন্দ হয় না। এই তিশা, এদিকে আসুন তো। জি বলেন। মানে আমি বলতে চাইছি যে আপনি বাসায় থেকে বেশ বোরিং ফিল করছেন, তাই আপনার মাইন্ড ফ্রেশ করার জন্য আপনাকে একটু বাইরে নিয়ে যেতে চাই। তখন তিশার একটা ফোন আসে, তিশা কথা বলে, আমার কাছে ফেরত আসলো। আমি বললাম যে কে ফোন করেছিল? আমার বান্ধবী, মানে ওরা চাইছিল যে আমি তার সাথে যেন বেড়াতে যাই। তাহলে তো হয়েই গেল, আপনি বরং তার সাথেই যান। আমি মনে মনে বলছি, কিসের বান্ধবী? নিজের স্বামীর সাথে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আমি ছাড়তে পারবো না। আমি বলে দিলাম, না, আমি আপনার সাথেই যাব। আপনার বান্ধবী মন খারাপ করবে না? না, করবে না। কোথায় যাবেন এইটা আগে বলুন। না, একটা রেস্টুরেন্টে যাব ভাবছি, আর আজ লাঞ্চটা ওখানেই করব। তারপর আমরা একটা বড় রেস্টুরেন্টে যাই আর বলি আপনি কি খাবেন। আপনি যা খাওয়াবেন আমিও ঠিক তাই খাবো। আমি চিকেন কাবাব দুইজনের জন্য অর্ডার করলাম। খেয়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, আমি ঠিক লক্ষ্য করলাম যে তিশা যেতে যেতে ফুচকার দিকে তাকাচ্ছে। আমি বললাম, ফুচকা খাবেন? না মানে, কতগুলো ফুচকা খেতে পারেন?
প্রচুর প্রচুর ফুচকা খেতে পারি। মামা, এই 100 টাকার ফুচকা প্যাক করে দেন তো। এত টাকার ফুচকা কেনার কি দরকার ছিল? আমরা বাসায় গেলাম, তখন তিশা আমায় ফুচকা জোর করে খাওয়াতে চাইছে। হা করুন বলছি। না, কোনো কথা হবে না। আমি ইমনের মুখে ফুচকা ভরে দিলাম। এভাবে 5-6টা খাওয়ালাম। দেখলাম ইমন ঝালে কাতরাচ্ছে। ও মাগো, কি ঝাল! মেয়েরা এত ঝাল কিভাবে খায় বুঝি না। এই যে শুনুন, ঘরে পানি নেই? এক কাজ করুন, আমাকে মেরে ফেলুন, আমি এই জ্বালা সহ্য করতে পারছি না, প্লিজ। আপনার কি খুব ঝাল ধরেছে? তা আবার বলতে। ঝাল কমানোর জন্য একটা উপায় আছে। তাহলে বলছেন না কেন? আপনি কিন্তু রাগ করবেন না। আপনি কি বলেন কিছুই বুঝি না। আমি আর দেরি না করে আমার ঠোঁট দুটো ইমনের ঠোঁটে মিলিয়ে দিলাম। এভাবে 5 মিনিট কিস করার পর ছেড়ে দিয়ে বললাম, কি হলো, এখন ঝাল কমে গিয়েছে তো? আমি মনে মনে বললাম, ঝাল তো কমে গিয়েছে, কিন্তু এটা কি হলো? আমি আর কিছুই বললাম না। আসলে কোহিনূরকে খোঁজার জন্য ইউএসএ যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তখন তিশা এসে আমায় বলে, আপনি সুটকেস গুছাচ্ছেন কেন? কাল আমি ইউএসএ যাচ্ছি। কেন? আমি বলে দিলাম যে আমাদের কোম্পানি কিছু কাজ আছে। আসলে কথাটা আমি মিথ্যা বললাম। আমি যাচ্ছি কোহিনূরকে খুঁজতে। কতদিন পর ফিরবেন? লাগবে 30 দিনের মতো। ও, আমার ভীষণ মন খারাপ হলো। আমি বললাম, ঠিক আছে। মায়ের খেয়াল রাখবেন। হুম। পরের দিন বাড়ি থেকে রিপনকে নিয়ে বের হচ্ছি। তিশার দিকে তাকিয়ে দেখলাম তার চোখে পানি। আমাকে রিপন এয়ারপোর্টে ছাড়তে গেল। আমি এখন প্লেনে দীর্ঘ পথ যাত্রা করে ইউএসের মাটিতে পা রাখলাম। নতুন পরিবেশ, নতুন আবহাওয়া, নতুন ছোঁয়া পেলাম। এখন ভাবছি হয়তো ভালোবাসার টানের জন্য এত দূর এসে তো গেলাম। আরও ভাবলাম তাকে কি আর খুঁজে পাবো। এই ভেবে যেতে যেতে একটা গাড়ি এসে আমাকে খুব জোরে ধাক্কা দেয়। তারপর আমার আর কিছু মনে নেই। আমি কে? আমি এখানে কেন? আমার কি হয়েছে? ইমন, তুমি ঠিক আছো? আপনি কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসা কোহিনূর। কই, আমার তো কিছু মনে পড়ছে না। আমি জানতে পারলাম যে ইমনের মাথায় আঘাত লাগায় তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। ডাক্তার বলল ইমনকে পুরনো দিনের কথা মনে করানোর চেষ্টা করতে হবে। আমি ইমনকে 3 দিন পর আমার বাসায় নিয়ে গেলাম। তখন মা আমায় বলে, এই কে কোহিনূর? মা, তোমাকে যার কথা বলেছিলাম এই হলো সেই ইমন, যার সাথে আমার বিয়ের কথা বলতে চেয়েছিলাম। ওর কি হয়েছে? একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে মা। মনে হয় আমাকে খুঁজতে এখানে এসেছিল। আমি রাস্তায় তাকে পেয়ে হাসপাতালে নিয়ে যাই। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ইমনকে রুমে নিয়ে যা। আমি ইমনকে একটা রুমে শুইয়ে দিলাম। তারপর রাতের খাবার নিয়ে তার কাছে এলাম। এই নাও ইমন, খাবারটা খেয়ে নাও। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমার কিছুই মনে পড়ছে না? কি মনে পড়ছে না? তোমার আমার ভালোবাসার সুন্দর মুহূর্তগুলোও কি ভুলে গিয়েছো? তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? আচ্ছা, তুমি এখন কিছু খেয়ে নাও। খাবো কি করে? আমার হাতে তো ব্যথা। ও সরি, ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি কেন আমাকে খাইয়ে দিবেন? বেশি কথা বলবে না তো, খা করো। আ- আমি ইমনকে খাইয়ে দিচ্ছি, তখন আমার চোখ দিয়ে জল পড়ছে। আপনি কাঁদছেন কেন? কই, কাঁদছি না তো। তুমি খাও তো। আমি মেয়েদের কান্না একদম সহ্য করতে পারি না। না, আমি আর কাঁদবো না, তুমি খাও। আচ্ছা, আপনার নামটা জানি কি? আমার নাম কোহিনূর। আসলে আমার মাথা না খুব ব্যথা করছে। তুমি ঘুমাও, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। ইমন ঘুমিয়ে পড়েছে। একদিন মা আমাকে বলছে যে, এই কোহিনূর, তুই ছেলেটাকে সারাদিন বাসায় বসে রাখিস কেন? একটু তো বাইরে ঘুরতেও নিয়ে যেতে পারিস। না আন্টি, ঠিক আছে। তাছাড়া কোহিনূরের তো অনেক কাজ আছে।
আমার কোনো কাজ নেই, আজ তোমাকে একটা পার্কে নিয়ে যাব, চলো। আমার এই কোহিনূর মেয়েটার মুখের দিকে তাকিয়ে খুব চেনা চেনা লাগে। আমরা পার্কের সৌন্দর্য উপভোগ করছি। কোহিনূর, তুমি একটু দাঁড়াও, আমি চিপস কিনে নিয়ে আসি। ওকে, যাও। আমি চিপস নিয়ে ফেরার সময় দেখলাম কোহিনূর একটা ছেলেকে রেগে আগুন হয়ে কি মাইরটাই না মারছে। কোহিনূরের মায়ের দেখে আমারই কেন জানি ভয় ভয় লাগছে। এই ইমন, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আপনি রেগে গিয়েছেন তাই আপনাকে পেতনির মতো লাগছে, তাতে আমার ভয় লাগছে। মা, কি বলে ফেললাম এটা? আমার সেই ভার্সিটির কথা মনে পড়ে গেল। ইমন আমাকে প্রায় পেতনি বলতো, আর আমি ইমনকে ইঁদুর বলতাম। সরি, আমাকে মাফ করে দাও। আমি আর তোমাকে পেতনি বলবো না। আমি কিছুই মনে করিনি ইঁদুর। ইঁদুর কাকে বললেন? কাউকে না, চলো বাড়ি যাই। আমি ইমনকে নিয়ে বাড়ি ফিরে যাই। ইমনের সাথে এভাবে 2 মাস থাকার পর আমরা খুবই ভালো বন্ধু হয়ে যাই। একদিন মা এসে আমায় বলে, কোহিনূর, তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো। আসলে ইমন আমাদের বাড়িতে থাকায় নানান লোকে ইমন আর তোকে নিয়ে অনেক কটু কথা বলছে। এখন কি করবি তুই? দেখো মা, আমি ইমনকে ভালোবাসি। ইমনকে আমি লোকের কথায় কোথাও যেতে দিব না। আমি ইমনকে খুব শীঘ্রই বিয়ে করে নেব। ইমনের তো কিছুই মনে নেই। ও যে তোকে ভালোবেসেছিল এটাও তার মনে নেই। ইমন কি তোকে বিয়ে করবে? আমি কোহিনূর আর তার মায়ের সব কথা আড়াল থেকে শুনেছি। আমি আড়াল ভেঙে এসে বললাম, আমি এই বিয়েতে রাজি। তুমি ভেবে বলছো? আমি জানি না তোমার সাথে আমি কিভাবে জড়িত, আর আমি সেটা জানতেও চাই না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি ইমনকে বুকে জড়িয়ে নিলাম। এই কি করছো? সামনে আন্টি আছে তো। আর লজ্জা পেতে হবে না, আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি। আমি আর কোহিনূর এখন বাসরাতে। তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। এই রাতে আমি তোমার সাথে সেই রকম কিছু করতে পারবো না। কি করতে পারবে না? এই রাতে জামাই বউরা কি করে, তোমাকে কি ওটাও বলে দিতে হবে? বুঝলাম, তুমি তো আমার বউ, তাই না? তোমাকে কাছে পাওয়ার অধিকার কি আমার নেই? দেখো, আমার সব কিছুই তো তোমার। আমি চাই তোমার স্মৃতিশক্তি আগে ফিরে আসুক, তারপর ওইসব হবে। তাহলে কি আমাকে সোফায় ঘুমাতে হবে? না, তা কেন হবে? তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, শুধু এটুকুই। আমি মনে মনে বললাম যে হ্যাঁ, জানি না নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা। আচ্ছা চলো শুয়ে পড়ি। একটা লিপ কিস করবে? আমি ইমনকে জড়িয়ে ধরে লিপ কিস করে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। এভাবে সকাল হয়ে গেল। ইমন এখনো ঘুমাচ্ছে। আমি মাকে বলি যে, মা, আমি ইমনকে নিয়ে দেশে ফিরতে চাই। কেন? আর কয়েকটা দিন থেকে যা। ইমনের স্মৃতিশক্তি ফেরানোর জন্য আমার ইমনকে নিয়ে দেশে ফেরাটা খুবই জরুরি। ওকে, যা। আমি ইমনকে নিয়ে দেশে ফেরার লক্ষ্যে পাড়ি জমালাম। জার্নি শেষ হওয়ার পর দেশের মাটিতে পা রাখলাম। আসলে সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেল। জানি না ইমনের মাকে কিভাবে ম্যানেজ করব। যেতে যেতে রিপনের সাথে দেখা হয়ে গেল। কোহিনূর, কেমন আছো তুমি? ভালো। শেষে কোহিনূরকে খুঁজে বের করলি তাহলে? ওকে কোহিনূর, তোমার ফ্রেন্ড নাকি? কি বললি তুই? আমাকে তুই চিনতে পারছিস না? এই কোহিনূর, ইমন এসব কি বলছে? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, শোনো। আসলে ইমন যেদিন ইউএসএতে পৌঁছায় সেদিন তার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আসলে আমি কিছুই মনে করতে পারছি না। আপনি আমার বন্ধু হন বলেছেন, তাই আপনাকে আমার স্ত্রীর সাথে পরিচয় করে দেই। এই হলো কোহিনূর, আমার স্ত্রী। কি বললি তুই? কোহিনূর তোর বউ? এটা কিভাবে সম্ভব? জানি একটু তাড়াহুড়া করে ফেলেছি, ইমনের মাকে জানানোর সময় পাই নাই। আর ইউএসএতে স্যাটেলাইটের প্রবলেম হয়েছে, তাই ফোনেও যোগাযোগ করতে পারিনি। আসলে আমি যেদিন ইউএসএতে পৌঁছাই সেদিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমাকে এয়ারপোর্ট থেকে পুলিশ ধরে নিয়ে যায়, তাই আর যোগাযোগ রাখতে পারিনি। 1 মাস জেলে থেকে ফিরলাম। সব বুঝলাম, তাহলে তিশার কি হবে? এই তিশাটা আবার কে? ইমনের প্রথম বউ। মানে এসব কি বলছো তুমি? আসলে তুমি যেদিন ইমনকে ছেড়ে ইউএসএ গিয়েছিলে, তারপর আর না ফেরায় ইমন খুব ভেঙে পড়ে। এই ভেবে যে তুমি নাকি তাকে ভুলে গিয়েছো, তাই তার মা তিশার সাথে ইমনকে বিয়ে দিয়ে দেয়। তুমি তিশাকে ডাকো, তিশা আসে। আপনি এতদিন কোথায় ছিলেন? আর মেয়েটা কে?
আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, আমি সব বলে দিলাম। না, এটা হতে পারে না। এই তোমরা কথা বলা থামাও। ইমন সেন্সলেস হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই মিলে ইমনকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার আমাকে বলে যে ইমন কোহিনুর কোহিনুর করছে। এই কোহিনুর, তুমি আর তিশা যাও। এখন কেমন লাগছে ইমন? আগে বলো, কেন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে? তার মানে তোমার সব মনে পড়ে গিয়েছে? কি মনে পড়ে গিয়েছে? আমি তোকে সব বুঝিয়ে বলছি। আমি সবকিছু ইমনকে বলে দিলাম। এখন আমি কি করব? কোথায় যাব? হে আল্লাহ, তুমি আমাকে এখন পরীক্ষায় ফেললে। ইমন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপুকে নিয়ে সুখে থাকেন। তুমি কোথায় যাবে? যাব তো আমি। আমি সব কিছু না জেনে ইমনকে বিয়ে করেছি। আর আমি জানি ইমনের কাছ থেকে তুমি কোনো ভালোবাসা পাওনি। আমি ইমনের কাছ থেকে যেটুকু ভালোবাসা পেয়েছি তার স্মৃতি নিয়ে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। জাস্ট স্টপ ইট। আমাকে কিভাবে তোমরা নিজেরাই ঠিক করে নিচ্ছ, তাই না? আমার মতামতের কোনো দাম নেই। তখন কোহিনূরের মা এসে বলে, কেউ কোথাও যাচ্ছে না। মা, তুমি এখানে কি করে? তোর পরের ফ্লাইট ধরে আমি এসেছি। আর এইখানে আসার আগে আমি বেয়ান সাহেবা মানে ইমনের মায়ের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সেটাই শোনাতে চাই। কোহিনূর আর তিশা মা, তোরা একসাথে ইমনের ঘর করবি। না আন্টি, তা হয় না। কোহিনুর আপুই থাকুক, আমি বরং চলে যাই। দেখো তিশা, তুমি আমাকে আপু বলেছ, তাই আমরা দুজনই আমাদের ইমন জামাইকে শাসন করব। আর না বললে না বলে দিলাম। আমি কোহিনুর আপুকে জড়িয়ে ধরলাম। বাহ, একসাথে দুই ভাবি পেলাম। ভাবিরা, আপনারা আমাকে একসাথে দোয়া করবেন যাতে করে আমিও দুটো বিয়ে করতে পারি। ইমন, তোর কপালটা আমার কপালের সাথে ভালো করে ঘষা দে তো। আসলে তোর দুই বউ আছে দেখে আমার খুব ইচ্ছা হচ্ছে রে। শালা চুপ কর। আমাদের আবার বিয়ে হয়ে গেল। একজন হয়ে দুজনকে বিয়ে করলাম, ভাবা যায়? বাসরাতে ঢুকে দেখলাম আমার দুই বউ রসকস সিঙ্গারা বুলবুলি মস্ত খেলছে। কোহিনূর আমায় বলল, আমাদের কাছে না এসে খাটের কোনায় কোনায় গিয়ে কি দেখছো? আসলে খাটটা আমাদের দ্বারা সৃষ্ট ভূমিকম্প নিতে পারবে কি না তাই দেখছিলাম। যদিও খাটটা সেগুন কাঠ দিয়ে বানানো, তবুও মনে হচ্ছে আমার দাদার আমলের খাটটা বোধ হয় আর টিকে না গো। দেখেছো আপু, কেমন ঢং করছে আমাদের আদরের জামাই। ঠিক বলেছ তিশা, এই তাড়াতাড়ি এসো, আমরা এক এক করে শুরু করব। আজ মনে হয় পুরো ঘেমেই যাব। ওকে, চলো শুরু করি। আপাতত আপনারা চলে যান, আর থাকতে হবে না কেমন? ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।